এই যে গুণ হচ্ছে একটা কাজকে আমরা সেগমেন্টে ভাগ করেছি এবং তারপর সম্পূর্ণটা অ্যাকমপ্লিশ করার জন্য আমরা সেখানে গুণ করছি টোটাল রেজাল্টটা পাওয়ার জন্য। এটা হচ্ছে গুণন বিধি। এটা 50তম বিসিএস এর প্রিলিমিনারিতে এসেছিল। অ্যাবসিসা এই শব্দের বর্ণগুলোকে কতগুলো উপায়ে বিন্যস্ত করা যায়, কতগুলো ভ্যালিড সংখ্যা বা অর্থবহ সংখ্যা তৈরি করা যাবে। এই সংখ্যাটা কি আসলে 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না তো, কারণ 0 এখান থেকে অটোমেটিক বাদ যাচ্ছে। এটা আসলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, অর্থাৎ আমাদের এমন কম্বিনেশনগুলো বাদ দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে সোপানের পক্ষ থেকে স্বাগতম। আমি সাকিব হোসেন, 46তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং তাছাড়াও আমি বর্তমানে সিভিল এভিয়েশন অথরিটিতে কর্মরত রয়েছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে। আমরা বাস্তব জীবনে সাজানো জিনিসটা নিয়ে বেশ আলাপ আলোচনা করি। তো এই সাজানো জিনিসটা আমাদের পড়াশোনার ক্ষেত্রেও আছে। আজকে আমরা এরকমই একটা টপিক দেখব যেটা কিছুটা কঠিন বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেটা বেশ সহজ। আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব এবং এই বিন্যাস, এটা থেকে কিন্তু আমাদের যে চাকরি পরীক্ষা বিশেষত বিসিএস এ বেশ ভালোই প্রশ্ন আসে। প্রিলিমিনারিতে, লিখিততে দুই জায়গাতেই আসে এবং আস্তে আস্তে এই অঙ্কগুলো একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একদম গোড়ার জিনিসগুলো বোঝাটা বেশ গুরুত্বপূর্ণ। তো সেটাই আজকে আমরা এই ক্লাসে সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমত, বিন্যাস কি? বিন্যাস বলতে বোঝানো হয় সাজানো। আমরা যদি কোনো কিছুকে সাজাতে চাই, সেই সাজানোর ব্যাপারটা আসে বিন্যাসে। তো সাজানোর ক্ষেত্রে আমাদের প্রথম মাথায় কি আসে? সেটা হচ্ছে আমরা সাজানোর ক্ষেত্রে একটা সিকোয়েন্স বা ক্রম, যেটা হচ্ছে আমাদের অর্ডারটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে। তো অর্ডার গুরুত্বপূর্ণ নিয়ে আমরা কিভাবে বিন্যাসের কনসেপ্টটা বুঝবো? আমরা একটা উদাহরণ দেখি। আমাদের 3 জন বন্ধুর কথা আমরা বলি। 3 বন্ধুর নাম হচ্ছে আবুল, কাবুল আর বাবুল। এখন আমরা চিন্তা করি আমাদের একটা বেঞ্চ আছে, সেখানে আমরা এই 3 জনকে বসাতে চাচ্ছি। তো আমরা কতভাবে তাদেরকে বসাতে পারি, কাকে কোথায় বসাচ্ছি, এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ। তো আমরা যদি চিন্তা করি, প্রথমত আবুল, কাবুল আর বাবুল আমরা জাস্ট বসালাম। আবুল, কাবুল, বাবুল 3 জনকে বসালাম। এইটা আমার একটা কম্বিনেশন হতে পারে। আবার কি হতে পারে, আমরা আবুলকে এখানে ফিক্স রাখলাম, রেখে আমরা আবুলকে ফিক্স রেখে আমরা এখানে বাবুলকে বসাতে পারি, এখানে আমরা কাবুলকে বসাতে পারি। আমরা কিন্তু আরেকটা নতুন কম্বিনেশন পাচ্ছি এখানে। একই মানুষ, আমরা শুধু ইন্টারচেঞ্জ করছি। শাফল করে আমরা দুইটা কম্বিনেশন পেলাম। এবার আমরা যেটা করতে পারি, আমরা বাবুলকে এক পাশে রাখি, রেখে আমরা আবুল আর কাবুলকে বসালাম। ঠিক আছে, আরেকটা পেলাম। সেম ভাবে আমরা যেটা করতে পারি, আবার বাবুলকে ওখানেই আমরা ফিক্স রেখে আমরা কাবুল আর আবুলকে শাফল করতে পারি। আমরা কিন্তু এখানে আরো একটা কম্বিনেশন পাচ্ছি। এবং লাস্টলি আমরা আরেকটা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা কাবুলকে এবার ফিক্স রাখি, আবুল আর বাবুলকে বসালাম এবং ফার্দার আমরা হচ্ছে কাবুলকে ফিক্স রেখে এবার বাবুল আর আবুলের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করলাম। তাহলে আমরা 3 জনকে মোট কতভাবে এরকম বসাতে পারছি বেঞ্চে? এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপায়ে কিন্তু আমরা তাদেরকে বসাতে পারছি। এই যে আমরা 6 উপায়ে এদেরকে বসাতে পারলাম, বিন্যস্ত করতে পারলাম, এটাই হচ্ছে মূলত বিন্যাস। আমরা কতভাবে তাদেরকে সাজাতে পারছি সেটা। তো বিন্যাসের ক্ষেত্রে আমরা প্রথমেই, তো এই যে আমরা 6টা পেলাম, এই 6-এর একটা মাহাত্ম্য আছে। 6টাকে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল হিসাবে। ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়াল বলতে বোঝানো হয় যে কোনো সংখ্যার আমরা যদি n এর ফ্যাক্টোরিয়াল বলি, n থেকে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল, সকল স্বাভাবিক সংখ্যার গুণফল। 3 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝানো হচ্ছে 1 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6। তো আমরা 3 জন ব্যক্তিকে বা 3টা বস্তুকে আমরা কতভাবে সাজাতে পারবো, এটা ম্যাথমেটিক্যালি আমরা বলি 3 ফ্যাক্টোরিয়াল। 3 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি বা 3টা ভিন্ন ভিন্ন বস্তুকে আমরা কতভাবে সাজাতে পারবো। এই জায়গায় যদি 4টা হতো তখন 4 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আমরা প্র্যাকটিক্যালিও সেটা করে দেখলাম 6। সো আমরা বুঝতে পারতেছি আমাদের সূত্র আসলে ঠিকঠাক আছে। এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে গণনার গুণন বিধি আর যোজন বিধি। এটা আমাদের পরবর্তীতে অঙ্ক করতে গেলে আমাদের বিন্যাসে, সমাবেশে এবং সম্ভাবনাতে 3 জায়গাতেই লাগবে। তো মূলত আগে এক কথায় আমি জিনিসটা সংজ্ঞা বলি। গুণন বিধি বলতে যেটা বোঝানো হয়, একটা কাজকে আমি যদি সেগমেন্টে ভাগ করি, কয়েকটা সেগমেন্টে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা সেগমেন্ট মিলায়ে আমি
প্রত্যেকটা সেগমেন্ট আমি কতভাবে সম্পন্ন করতে পারছি সেটা হচ্ছে গুণন বিধি। আর যোজন বিধি হচ্ছে ওই সম্পূর্ণ কাজটা কি কি শর্তে আমি সম্পন্ন করতে পারছি সেটা হচ্ছে আমার যোজন বিধি। আচ্ছা, কথাটা একটু কঠিন লাগতে পারে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে বোঝা সহজ হবে। লেটস সে একজন ব্যক্তি বর্তমানে ঢাকাতে আছেন। ঢাকা থেকে তার এন্ড গোল হচ্ছে তিনি যশোরে যাবেন। যশোরে যাওয়ার ক্ষেত্রে তিনি কি কি করতে পারেন? তিনি মাওয়া হয়ে যেতে পারেন, তিনি পাটুরিয়া হয়েও যেতে পারেন। ঠিক আছে, এখন আমরা চিন্তা করি ঢাকা থেকে মাওয়া যাওয়ার রাস্তা তার হাতে আছে 3টা, আবার মাওয়া থেকে যশোর যাওয়ার রাস্তা আছে 2টা। তাহলে ঢাকা থেকে মাওয়া হয়ে তিনি যশোর মোট কতভাবে যেতে পারছেন? তিনি এই প্রথম উপায়ে যেতে পারেন, এবং এই উপায়ে যাওয়ার পর তার হাতে এখন রাস্তা 2টা, উনি ওই 2টার যে কোনো একটা নিতে পারছেন, অর্থাৎ এইটার জন্য ইনি এখানে 2টা উপায় পাচ্ছেন। আবার সেকেন্ড ওয়েতে যদি তিনি যান তার জন্য তিনি এখানে 2টা ওয়ে পাচ্ছেন। থার্ড উপায়ে গেলেও তার জন্য তিনি এখানে 2টা ওয়ে পাচ্ছেন, অর্থাৎ টোটাল তিনি কতগুলা ওয়ে পাচ্ছেন? 2 + 2 + 2 6, অর্থাৎ এখানে 3টা, এখানে 2টা, 3 দুগুণী 6। এই যে গুণ হচ্ছে, একটা কাজকে আমরা সেগমেন্টে ভাগ করেছি এবং তারপর সম্পূর্ণটা অ্যাকমপ্লিশ করার জন্য আমরা সেখানে গুণ করছি টোটাল রেজাল্টটা পাওয়ার জন্য। এটা হচ্ছে গুণন বিধি। আবার আমাদের ধরলাম পাটুরিয়াতে যাওয়ার সিস্টেম আছে হচ্ছে 3টা, আবার পাটুরিয়া থেকে যশোরে যাওয়ার সিস্টেম হচ্ছে 3টা। এগেন তাহলে এখানে কি হবে? 3 × 3, টোটাল 9 উপায়ে তিনি পাটুরিয়া হয়ে যশোরে যেতে পারেন ঢাকা থেকে। আবার টোটাল 6 উপায়ে তিনি ঢাকা থেকে যশোরে যেতে পারেন মাওয়া হয়ে। এখন তাহলে আমরা কোশ্চেন করতে পারি তিনি ঢাকা থেকে যশোর আসলে কত উপায়ে যেতে পারবেন? এটা হচ্ছে আমার সম্পূর্ণ কাজ, ঢাকা থেকে যশোর যাওয়া, ওইটা হচ্ছে এন্ড রেজাল্ট ছিল, এন্ড গোল। তো সেটা কি করতে পারছেন? তিনি ভিন্ন ভিন্ন শর্তে, কি শর্ত? মাওয়া হয়ে যাবেন এই শর্তে তিনি টোটাল 6 উপায় যেতে পারছেন। আবার পাটুরিয়া হয়ে যাবেন এই শর্তে তিনি টোটাল 9 উপায়ে যেতে পারছেন। তাহলে টোটাল 9 6 15 উপায়ে তিনি ঢাকা থেকে যশোর যেতে পারছেন। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এটা একটু বুঝে রাখতে হবে, এটা অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। সো এটা বুঝে রাখাটা জরুরি। এবার আমরা আসি সূত্রে। আমরা যখন অঙ্কগুলা করব মোটামুটি ম্যাক্সিমাম কেসে আমার এই 2টা সূত্র দিয়েই আমার কিন্তু কাভার হবে। তো এই ক্ষেত্রে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা যদি প্রতিবার r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নেই তাহলে আমরা মোট কতভাবে সাজাতে পারবো? nটাও ভিন্ন, অর্থাৎ এখানে কোনো কিছু রিপিট হচ্ছে না। আবার এখান থেকে আমরা যেটা r সংখ্যক জিনিস নিচ্ছি এটা হচ্ছে ভিন্ন, এর মধ্যেও কোনো রিপিটেশন নাই। তো এখানে p স্ট্যান্ডস ফর পারমিউটেশন, অর্থাৎ বিন্যাস। এটা কতভাবে আমরা করতে পারি? সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। প্রথম অঙ্কে প্রথম আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম ওইখানে কি ছিল? আমরা 3 জন থেকে 3 জনকে বেছে নিচ্ছিলাম, আমরা তাদেরকে সাজাচ্ছিলাম, 3 জন থেকে 3 জনকে নিয়ে আমরা সাজাচ্ছি। তাহলে কি হচ্ছিল? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস আমরা কতজনকে নিচ্ছি? 3 জনকেই ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। এখন একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় 0 ফ্যাক্টোরিয়াল করলে 1 হবে, 0 ফ্যাক্টোরিয়াল সবসময় 1 হবে। সো এটা আলটিমেটলি কি হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 1, অর্থাৎ 3 দুগুণী 6। সো আমাদের সূত্রে কিন্তু মিলছে। সেকেন্ড আর একটা, এটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আছে এবং তার মধ্যে p সংখ্যক জিনিস হচ্ছে একই রকম, এখানে কিন্তু রিপিটেশনের কথাটা আসছে। q সংখ্যক জিনিস হচ্ছে আরো একরকম। তাহলে টোটাল বিন্যাস সংখ্যা কত হবে? সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ভাগ p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল। এইটার একটা এক্সাম্পল আমরা ঠিক এর পরের ম্যাথটাতেই আমরা দেখব, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে কলকাতা শব্দের বর্ণগুলোকে, কলকাতা একটা শব্দ আছে আমাদের কাছে, আবার আমেরিকা একটা শব্দ আছে। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে আমরা এই কলকাতা শব্দের যে বর্ণগুলো আছে এদেরকে আমরা যে বিন্যস্ত করতে পারি বা সাজাতে পারি সেটা আমেরিকা শব্দের যে বর্ণগুলো আছে সেগুলোকে আমরা যে সাজাতে পারবো এটা ওইটার কত গুণ, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের প্রথমে কলকাতা শব্দটা নিয়ে আমরা চিন্তা করি। আমরা যে এক্সাম্পলটা যে সূত্রটা মাত্র বললাম, যেটা আমরা এক্সাম্পল দিব বলেছিলাম, এখানে কিন্তু এটা কাজে লাগবে। আমাদের কি আছে? CALCUTA। এখানে সি কয়টা? এ একটা, দুইটা, সি আছে দুইটা। এ কয়টা আছে? এও আছে দুইটা।
আর এল নাই রিপিট, ইউ এরও কোনো রিপিটেশন নাই, টি আছে দুইটা, টি আছে দুইটা। তাহলে টোটাল আমাদের এখানে কতগুলো বর্ণ ছিল? 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। আমরা যেটা অলরেডি দেখে এসেছি যে টোটাল কতগুলো আছে, এন সংখ্যক, এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের এই কেসে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমাদের যেই রিপিটেশনগুলো আসছে, রিপিটেশনের ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ওটাকে ভাগ করে দিব। ভাগ আমাদের সি আসছে দুইটা, তাহলে এখানে ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এ আসছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, আবার হচ্ছে টি আসছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হচ্ছে? আচ্ছা, কত হচ্ছে আমরা সেটা বের করার দরকার নেই, আমরা ডিরেক্ট ভাগে চলে যাব। একইভাবে আমাদের আমেরিকা শব্দের ক্ষেত্রেও আমাদের এই জিনিসটা এবার করে দেখতে হবে। তো আমেরিকা শব্দের ক্ষেত্রে কি হচ্ছে? আমেরিকা, এখানে আমাদের এ আছে দুইটা, সো এ হচ্ছে দুইটা, একটা রিপিট হচ্ছে, এম এর কোনো রিপিটেশন নাই, ই নাই, আর আই সি কোনোটারই নাই। টোটাল কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7টা, 7টা। তাহলে এখানে টোটাল আমাদের বিন্যাস সংখ্যা বা আমরা কতভাবে সাজাতে পারছি এটাকে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমাদের কোশ্চেন ছিল যে কলকাতা শব্দের বর্ণগুলোকে একত্রে নিয়ে যে বিন্যাস সংখ্যা, সেইটা এইটার কত গুণ, সেটা বুঝতে হলে আমরা এইটা দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যান্সার। তো আমাদের কি হচ্ছে? আমাদের 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এই পুরোটাকে আমরা ভাগ দিচ্ছি। কি দিয়ে ভাগ দিচ্ছি? আমাদের হচ্ছে এটা 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এইটার কত গুণ আমরা সেটা বের করতে চাচ্ছি। তো এটা ভাগে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে গুণ করলে উল্টে যাবে। 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। তো এই 2 2 চলে গেল। 8 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 8 পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণ। আবার 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণ। আমি যদি এখন সবগুলো সংখ্যা লিখি, এই নিচেও আমি 1 থেকে 7 পর্যন্ত লিখছি, উপরে 1 থেকে 7 পর্যন্ত লিখে দেন আমি 8 লিখছি, অর্থাৎ এইটা কিন্তু আমার নিচেও আছে উপরেও আছে, এটা আমার কাটাকাটি চলে যাচ্ছে, উপরে শুধুমাত্র 8 থাকছে। সো উপরে কি থাকছে? 8, নিচে কি থাকছে? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 2 দুগুণে 4, অর্থাৎ 8 ভাগ 4 সমান 2। অর্থাৎ এই কলকাতা শব্দের বর্ণগুলোকে একত্রে নিয়ে আমরা যদি বিন্যাস করি, সেটা আমেরিকা শব্দের সবগুলো বর্ণকে একত্রে নিয়ে যদি বিন্যাস করি সেটা ডাবল হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। আমরা এবার পরীক্ষায় আসা দুই একটা এক্সাম্পল দেখি। যেমন কনিক, কনিক শব্দের অক্ষরগুলোকে নিয়ে আমরা কতগুলো বিন্যাস করতে পারবো, এটা 46তম বিসিএস এর প্রিলিমিনারিতে এসেছিল। এটা সহজ অঙ্ক, আমরা অলরেডি যেটা দেখে আসলাম তার তুলনায় এটা আসলে অনেক সহজ। তো আমাদের কি বলা হচ্ছে? CONIC। তো এখানে আমাদের কি কি রিপিট আছে? সি আছে দুইটা, 1 2 3 4 5, টোটাল আছে 5টা। আর আমাদের হচ্ছে সি আছে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল, আর তো কোনো কিছু নাই রিপিটেশন। তাহলে কি হচ্ছে? 1 2 3 4 5, 1 2 2 2 চলে গেল, 3 4 5, 3 4 12, 5 12 60। এটা সেম ভাবে এটা 50তম বিসিএস এর প্রিলিমিনারিতে এসেছিল অ্যাবসিসা। এই শব্দের বর্ণগুলোকে কতগুলো উপায়ে বিন্যস্ত করা যায়। এগেইন কয়টা আমাদের টোটাল বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল ভাগ আমাদের এ আছে দুইটা, এ আছে এখানে দুইটা 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে কি আছে? বি এর কোনো রিপিটেশন নাই, এস আছে তিনটা, এস আছে তিনটা, আর কি কোনো কিছু রিপিটেশন আছে? নাই। সো এটা আমাদের ক্যালকুলেশন করলে জাস্ট চলে আসবে। এটা ওই আগেরটারই একটা ফরমেশন, জাস্ট এখানে দুইটা রিপিটেশন, এবং আগে আমরা সবসময় দেখছিলাম যে মানে একটা জিনিসের দুইটা রিপিটেশন আছে, এখানে তিনটা আছে। তিনটা কি? এস আছে তিনটা, সো যে কয়টা রিপিটেশন সেই কয়টা দিয়ে ভাগ হবে। এখন পর্যন্ত আমরা যে কয়েকটা উদাহরণ দেখলাম এগুলো কিন্তু বেশ সহজ, এবং এগুলো মোটামুটি প্রিলিমিনারিতে এরকম অঙ্ক আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় রিটেনের ক্ষেত্রে বা লিখিতর ক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আসে। তো আমরা সেরকম একটা অ্যাডভান্স লেভেলের অঙ্কের উদাহরণ আমরা দেখি। আমাদেরকে বলা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমাদের হাতে অঙ্কগুলো আছে,
এগুলোকে একবার ব্যবহার করতে হবে, একবার, কোনো রিপিটেশন হবে না। একবার ব্যবহার করে আমরা কতগুলো 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করব। বিজোড় সংখ্যা মানে কি? বিজোড় মানে হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না। সো অবভিয়াসলি আমাদের যে সংখ্যাটাই আমরা তৈরি করব সেটার শেষ অঙ্কটা, শেষ ডিজিটটা কিন্তু আমাদের বিজোড় হতে হবে, তখনই একমাত্র এটা সম্ভব হবে। তো আমরা চিন্তা করি আমাদের 5টা অঙ্ক বসানোর জন্য আমরা 5টা ঘর নেই, 1 2 3 4 5। এই শেষ ঘরে আমাদের একটা বিজোড় অঙ্ক বসাতে হবে। আমাদের হাতে অপশন কি কি আছে? 1 2 3 4 5, এর মধ্যে আমরা 1 3 5 এদেরকে আমরা শেষ ঘরে বসাতে পারবো। অর্থাৎ আমার হাতে এখানে অপশন আছে 3টা। 3টাকে আমি একই সাথে একটা ঘরে বসাতে পারবো? তা তো পারবো না, যে কোনো একটাকে আমার বেছে নিতে হবে। অর্থাৎ 3p1, 3টা থেকে আমি একটাকে এখানে বসাতে পারবো। একটা বসলো, আমার হাতে এখন আর কতগুলো অঙ্ক বাকি থাকে? আরো 4টা। এই যে আরো 4টা থাকে, সেই 4টা বসবে এই 4টা ঘরে। এখন দেখেন আমার কিন্তু টোটাল কাজটা হচ্ছে একটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করা। আমরা এটাকে 2টা সেগমেন্টে ভাগ করলাম, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। আমি প্রথমেই বলেছিলাম যখন আমরা কোনো একটা কাজকে সেগমেন্টে ভাগ করব, ওই টোটাল কাজের হিসাবটা পাওয়ার জন্য সেগমেন্টগুলোকে আমার গুণ করতে হবে। সো এইখানে আমার এবার একটা গুণ চলে আসবে, গুণন বিধি, যেটা গণনার গুণন বিধি। গুণ চলে আসলো। আচ্ছা, এবার এর জন্য আমরা কি করছি, এখানে আমাদের 4টা অপশন আছে, 4টা অঙ্ক আমাদের হাতে আছে এবং আমাদের টোটাল ঘরও আছে 4টা। সো 4টা থেকে আমরা 4টা বাছাই করছি 4p4 উপায়। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে আনসার। তো এইখানে আমরা একই রকম আর একটু অ্যাডভান্সড একটা এক্সাম্পল আমরা চিন্তা করি। আমাদের হাতে 5টা অঙ্ক দেয়া আছে। 5টা অঙ্ক হচ্ছে 0 1 2 3 4। এখন যদি আমাকে কোশ্চেন করে যে এই 5টা অঙ্ক নিয়ে 5 অঙ্কের কতগুলো ভ্যালিড সংখ্যা বা অর্থবহ সংখ্যা তৈরি করা যাবে, 5 অঙ্কের কতগুলো ভ্যালিড সংখ্যা তৈরি করা যাচ্ছে, আমরা চিন্তা করি আমাদের কয়টা ডিজিট দেয়া আছে? 1 2 3 4 5টা। ঠিক আছে, এই 5টাকে দিয়ে আমরা যদি হচ্ছে এদেরকে নানানভাবে সাজাই, তাহলে কিন্তু আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কত হবে? আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু চিন্তা করেন এর ভেতর কিন্তু এমন এমন সংখ্যাও আছে যার প্রথমে আমাদের 0 বসে গেছে। এখন আমি 0 1 2 3 4, এই সংখ্যাটা কি আসলে 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে? হচ্ছে না তো, কারণ 0 এখান থেকে অটোমেটিক বাদ যাচ্ছে, এটা আসলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে। অর্থাৎ আমাদের এমন কম্বিনেশনগুলো বাদ দিয়ে দিতে হবে যেগুলোর প্রথমে আমাদের 0 আছে। অর্থাৎ প্রথমে আমরা 0কে যদি ফিক্স করে নেই, আমাদের বাকি ঘর আছে 4টা, আমাদের হাতে অপশনও আছে 4টা, তাহলে আমরা কত উপায়ে করতে পারছি? 4p4 বা 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমরা হচ্ছে বাকি সংখ্যাগুলো গঠন করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের মোট যতগুলো কম্বিনেশন আমরা করতে পারি সেটা। সেখান থেকে আমরা প্রথমে 0 বসানো কম্বিনেশনগুলো বাদ দিয়ে দিলাম, 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা করে আমার যেটা আনসার আসবে সেটাই হচ্ছে মূলত ভ্যালিড 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেগুলো আমরা এদেরকে একবার ব্যবহার করে করতে পারছি। এখানে কিন্তু কোনো রিপিটেশন হচ্ছে না। যদি এমন হয় যে আমি 1কে 2বার ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন, সেটা আরও অ্যাডভান্স। তো আমাদের মোটামুটি এই পর্যন্তই আজকে আমরা দেখি। আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও শিক্ষামূলক ভিডিও দেখতে হলে সোপানের সাথেই থাকুন।